নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশের দিনেই পদবঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল, ব্যবসায়ীদের ক্ষোভ। আমরা শিল্পের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম। আপনি যদি এইখানে যে আওয়াজ উঠেছে, আমরা ব্যবসায়ীরা পথে বসার উপক্রম, এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুষ্কর্ম। গাজীপুরে আদালতে নজিরবিহীন ঘটনা, পুলিশ ও আইনজীবীকে মেরে 2 আসামি ছিনতাই। সয়াবিন তেলের সংকট কৃত্রিম বলছেন দোকানিরা, সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস মিল মালিকদের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারকে আপিল করার অনুমতি, শুনানি 22 এপ্রিল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এছাড়া সংবাদেও থাকছে সড়ক মহাসড়কে একের পর এক ডাকাতিতে অনিরাপদ হয়ে উঠছে রাতের বাস যাত্রা, আতঙ্কে যাত্রী ও চালকরা। গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে আত্মপ্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন। তবে আত্মপ্রকাশ ঘোষণার সময় দুই পক্ষের মধ্যে শুরু হয় হট্টগোল ও হাতাহাতি। এ সময় আহত হন 2 জন। অভিযোগ উঠেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের বাদ দিয়ে গঠন করা হয়েছে কমিটি। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বিকেল 3টায় সংগঠনের নাম ও কমিটির ঘোষণার কথা থাকলেও বিকেল 4টা পর্যন্ত সেটি দেওয়া সম্ভব হয়নি। 4টার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে শুরু হয় হট্টগোল। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটি তারা মেনে নেবে না। সারা দেশের শিক্ষার্থীদের কমিটিতে না রাখলে নতুন সংগঠনের কমিটি মানবে না তারা। দল হচ্ছে, দেখা যাচ্ছে যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আছে ঢাকা ইউনিভার্সিটির, সেগুলো দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন দিচ্ছে না। পাবলিকরা নিজের নিজ কেন্দ্রিক কেমনে কমিটি বানায়, স্বৈরাচারী কমিটি। আমরা জানতাম না, আমাদেরকে ডাকাও হয় নাই, প্রাইভেট ছাড়াই তারা কমিটি দিচ্ছে, যার জন্য আমরা নিজেরা প্রতিবাদের জন্য আসছি। এর মধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। নতুন এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। এখানে কোনো হামলার ঘটনা হয়নি। এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, যদি কেউ কোনো প্রকার কোনো হামলার সাথে যেই সংশ্লিষ্ট হোক না কেন, সেটা যত দ্রুত সম্ভব করা যায় তত দ্রুত আমরা সেটা নিশ্চিত করব। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে মল চত্বরের দিকে এগিয়ে যান। সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতি হয়। সে সময় কয়েকজন আহত হন। পরিস্থিতি দ্রুত শান্ত হবে বলে আশা করছেন শিক্ষার্থী সমন্বয়করা। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেন, প্রায় 7 মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের 2টি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান তারা। সরকারে অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন বলেও দাবি শিক্ষার্থীদের। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচির হুঁশিয়ারিও দেয়া হয় এ সময়। দাবি হচ্ছে ক্যাটাগরি থাকবে 2টা, এ আর বি। যারা পঙ্গু, অন্ধ, হাত নেই পা নেই, তারা ক্যাটাগরির মধ্যে থাকবে, এবং যারা আর বাদ বাকি সবাই বি ক্যাটাগরির ভিতরে থাকবে। 22,000 আহত আমাদের দেখা যাচ্ছে, মাত্র খালি 5 পাচ্ছেন আহত থেকে
সরকার সুবিধা দিচ্ছে এবং বাকি যারা আমরা আহত আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে। আমার গায়ে বর্তমানে এখনও কিন্তু 16টা স্প্লেন্ডার আছে। এখন পর্যন্ত সরকার থেকে কোনো কিন্তু ডিসিশন দেয়নি যে আমাদের এই স্প্লেন্ডারগুলো কবে বের করবে, এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে, এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিছে। আমাদের টোটাল 22,000-এর বেশি হবে আহত, সেটাও এখনও সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে নাই। সরকার এখানে উদাসীন, কী কাজ করতেছে সে সরকারই ভালো বলতে পারবে। নতুন করে গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল হয়েছে। গ্যাসের দাম প্রায় 1.5 গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে বুধবার গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, জ্বালানি খাত নিয়ে আগের গণবিরোধী সরকারের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তাদের পকেট ভারী করে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারের দাবি জানিয়েছেন ভোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। শিল্পের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম। আপনি যদি এইখানে যে আওয়াজ উঠেছে, আমরা ব্যবসায়ীরা পথে বসার উপক্রম, এই সময়কালে যদি আপনারা বৃদ্ধির প্রস্তাব দেন, আপনারা গণদুশমন। আপনারা ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার ফায়দারা করছেন। গণশুনানির সময় এভাবেই হঠাৎ করে শুরু হয় হট্টগোল। দাবি জানানো হয় শুনানি বন্ধের। 6টি গ্যাস বিতরণ কোম্পানির দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বিআরসির এই গণশুনানি। শিল্প খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 30 টাকা থেকে 1 লাফে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এলএনজি আমদানির ক্ষেত্রে আমাদের দুইটা যে সোর্স আছে, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী সোর্স আর একটা স্পটের মাধ্যমে সোর্স। তো সেক্ষেত্রে স্পটের মাধ্যমে আমাদের সেখানে সংগ্রহ করার ব্যাপারটা বেশি আসতো কোয়ান্টিটি, এবং সেই কারণে আরও বেশি দাম বাড়তো বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আগের বিআরসি যা যা করেছে এই বিআরসি তাই করে সেই আচরণ করে চলে যাবে, সেটা কি সম্ভব? আপনারা কি বলেন? সেটা যেমন আজকে বলছে 75 টাকা বানাতে হবে, তাই করে দিতে হবে তাকে। কারণ কেন করতে হবে এটাও তার বিশ্লেষণ করার আইনি এখতিয়ার নেই। তাহলে সেই আইন দিয়ে আপনার জ্বালানি নিরাপত্তা, জাতীয় জ্বালানি নিরাপত্তা সংরক্ষণ করার ক্ষমতা বা সুযোগ কি আছে? এদিকে গণশুনানি চলার সময়ে ভবনের বাইরে মানববন্ধন করে ক্যাব। এইটা হচ্ছে পরিকল্পিতভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য, জনগণের পকেট কাটার জন্য। আমরা তাই এই গণশুনানি বন্ধের দাবি জানাই। জ্বালানি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে। জ্বালানি মূল্য কমানোর জন্য গণশুনানি করা দরকার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুর আদালত থেকে 2 আসামিকে ছিনতাই করার অভিযোগ উঠেছে। পুলিশ ও আইনজীবীদের মারধর করে তাদের ছিনতাই করে নেওয়া হয়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার দুপুর 1:30টার দিকে 30 থেকে 40 জনের একটি দল গাজীপুর আদালত প্রাঙ্গণে এসে এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে সেখানে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে 2 আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। আসামি বাবুল মিয়ার স্ত্রী জানান, জামিন নিয়ে বের হয়ে আসার পর আদালত চত্বরে আসামিদের উপর হামলা করেছে বাদীপক্ষ। এ সময় প্রকাশ্যে নারী পুরুষ সহ 13 আসামিকে মারধর করে ফিল্মি স্টাইলে মিলন ও বাবুল মিয়াকে অপহরণ করা হয়। বারান্দার মধ্যে খারাপির পরে তারা অনেকগুলা লোক এসে আমাদের উপরে হামলা করে। কি নাম আমি বলতে পারি না। ওরা পালা দেওয়ার পরে ওই আমার স্বামী দেওয়ার বা আমরা যারা আছি সবাইকে মারতেছে। পরে আপনাকে দরজা দিচ্ছি, উকিল সাহেবের রুমের মধ্যে দরজাটা বয়ে রয়েছি, করে মায়েরা নাকদাম রক্ত বেরার পরে আইনজীবীরা কিছু লুকায় করে নিছি যেটার ভিতরে, ঘরের ভিতরে দরজা মরজা ভাঙ্গা পরে করে বিরাটাই না লেগে গেছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন আইনজীবী সহ আদালত পাড়ার মানুষ। এটা আমাদের এই বিজ্ঞ আদালতের জন্য চরম নিরাপত্তাহীনতার কারণ। আমরা নিরাপত্তাহীনতায় আছি, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে কোনো মূল্যে তাদের গ্রেপ্তার করার কথা জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার। যে কোনো মূল্যে তাদেরকে গ্রেপ্তার করে, যারা আদালত প্রাঙ্গণ থেকে লোক এভাবে নিয়ে সাহস করে,
তারা নর্মাল লোক না, তারা সন্ত্রাসী। আমি তাদের সন্ত্রাসী ছাড়া আর কিছু বলি না। মারামারি সংক্রান্ত একটি মামলায় এই 13 আসামি অস্থায়ী জামিনে ছিলেন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভঙ্গুর অর্থনীতি থেকে 6 মাসে অন্তর্বর্তী সরকার যেখানে উন্নীত করেছে সেটি মিরাকেল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, বিগত সরকার জ্বালানি সহ বিভিন্ন খাতে চুরি ডাকাতির বন্দোবস্ত করেছিল। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের অনুষ্ঠানে প্রেস সচিব জানান, দুর্নীতি বন্ধ করতে সব খাতে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। শিউলি শবনমের রিপোর্ট। রাজধানীতে পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের নিয়মিত এই আয়োজন। এতে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পতিত সরকারের অপরিকল্পিত ব্যয়ের সমালোচনা করেন। এ সময় বলেন, টাকা না থাকলেও মডেল মসজিদ, কর্ণফুলী টানেল, রেল লাইন সহ বিভিন্ন অপ্রয়োজনীয় প্রকল্পে কোটি কোটি টাকা অপচয় করেছে। প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। আপনি গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে। চিটাং পোর্টটাকে আমার খুব এফিশিয়েন্ট করতে হবে, এটা খুবই ক্রুশিয়াল। এটা নিয়ে সিরিজ আকারে ফরেন ইনভেস্টরদের সাথে কথা বলা হয়েছে। কিহাকসুন পার্টিকুলারই বলছেন যে বাংলাদেশ কখনোই ফ্যাশনেবল আইটেম বেশি করে পাবে না যদি না আমরা এই লিড টাইমটা কমাই বা এই জায়গাটায় আমরা অ্যাড্রেস করি। জননিরাপত্তা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে প্রেস সচিব বলেন, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। সিচুয়েশন ডিটোরিয়েট না করে সেটার জন্য চেষ্টা। আমাদের নাইট টাইম পেট্রোল বাড়িয়েছে, কম্বাইন্ড পেট্রোল হচ্ছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে মোট খেলাপি ঋণ 3,45,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা মোট বিতরণ করা ঋণের 20.2%। হাসিনা আমলে লুটপাটের প্রকৃত চিত্র প্রকাশ করায় খেলাপি ঋণ বাড়ছে বলে জানান গভর্নর আহসান এইচ মনসুর। এদিকে আগের মতোই সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছেন বর্তমান গভর্নর। মেহেদী হাসান রিপোর্ট। লুটপাটের প্রকৃত চিত্র আড়াল করতে শেষ সময়ে এসে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করেছিলেন সেই সময়ের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তবে হাসিনার পতনের পর নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসেই তুলে নেন সেসব বিধিনিষেধ। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গণমাধ্যম কর্মীরা। তবে কয়েকদিন আগে হঠাৎ করেই কেন্দ্রীয় ব্যাংকের 3য় তলায় গণমাধ্যম কর্মীদের প্রবেশের ক্ষেত্রে আবার কড়াকড়ি আরোপ করা হয়। এ নিয়ে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কড়াকড়ি তুলে নেওয়ার বিষয়ে সাংবাদিকরা যুক্তি তুলে ধরলেও নিজের অবস্থানে অটল গভর্নর। ঠিক আছে, তালুকদার সাহেব করেছেন, আমি আহসান মনসুর সাহেব করলেন, ঠিক আছে, আপনারা সেভাবে লিখতে চান লেখেন। তা আমি মনে করি না যে এটা আপনাদের উদ্দেশ্যে করা হয়েছে। এটা করা হয়েছে সাধারণ নিরাপত্তাকে বর্ধিত করার জন্য। এদিকে গেল সেপ্টেম্বর শেষে যে খেলাপি ঋণ 16.93% ছিল, তার ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে 20.2%। সামনে এ হার আরও বাড়বে বলে আশঙ্কা গভর্নরের। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে, এবং আরও 9-এর বেশি বাড়বে, এটাই আমার ধারণা। ব্যাংক আমানতে প্রবৃদ্ধির হার এখন মাত্র 7.44%, যা উদ্বেগজনক বলছেন গভর্নর। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত কেবল চট্টগ্রাম বন্দরে 4.5 লাখ মেট্রিক টন সয়াবিন খালাস হয়েছে, অথচ বাজারে সয়াবিনের সংকট তীব্র। দোকানিরা বলছেন 5 কার্টনের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 1 কার্টন। দেশের 2 প্রধান আড়ত চট্টগ্রামের খাতুনগঞ্জ ও রাজধানী মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন সয়াবিনের সরবরাহ কম, অন্যদিকে কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েক মাস ধরে লেগেই আছে ভোজ্য তেলের সংকট। পরিস্থিতি নিয়ন্ত্রণে সয়াবিন আমদানিতে ভ্যাট প্রত্যাহার সহ দেয়া হয়েছিল নানা সুবিধা। বাণিজ্য উপদেষ্টাও বারবার আশ্বাস দিয়েছেন বাজার স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু এখনও সরবরাহ সংকট রয়ে গেছে। সয়াবিন তেলের সন্ধানে রাজধানীর মৌলভীবাজারে ঘুরছেন কেরানীগঞ্জের এই খুচরা ব্যবসায়ী। আমাদের এক একটা দোকানে
দৈনিক সেল আছে না হইলেও 10 থেকে 15 কার্টুন। তো 15 কার্টুন তেল একটা জনগণ কিভাবে ওই তেলটা ভর্তুকি দিব? মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন 2 মাস আগে টাকা পরিশোধ করলেও এখনো মিলছে না সয়াবিন। 2-3 মাস আগের এসও আছে যেটা ডেলিভারি পাচ্ছে না, সিএল দিয়ে আছে, ওই মাঝে মধ্যে 2 গাড়ি 1 গাড়ি করে পায়। এতে যদি 100 মনের মধ্যে আপনি যদি 2 মন দিয়ে 100 মনের চাহিদা মেটাতে পারবেন, এটা হবে। এরকম যদি আপনার 7 দিন মেলাররা কন্টিনিউয়াস মাল দেয় সোয়াবিনটা, তাহলে আমার মনে হয় প্রবলেম থাকার কথা না। মিল মালিকরা সিন্ডিকেট করে তেল ছাড়ছেন না বলে অভিযোগ করেন তারা। ওরা তো স্বীকার করে না যে কম দিচ্ছে। ডিলারের কাছে যখন কাস্টমার কিনতে যায় দোকানদার, তখন চায় 10 কার্টন, ওরা দেয় 2 কার্টন। রমজান সামনে রেখে কেবল চট্টগ্রাম বন্দরে 53টি জাহাজে পণ্য এসেছে 14 লাখ টন। এর মধ্যে ভোজ্য তেলের পরিমাণ 1,91,926 মেট্রিক টন। চলতি মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ভোজ্য তেল আমদানি হয়েছে 1,42,500 মেট্রিক টন। আর 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হয়েছে 1,12,000 মেট্রিক টন। তবু কেন বাজারে সয়াবিনের সংকট, এমন প্রশ্নের উত্তরে এই মিল মালিক বলেন, বাজার স্বাভাবিক করতে কাজ করছেন তারা। আমদানি বাড়ছে এবং সেই মাল তো বাজারও ঢুকছে। পাচ্ছে না কেন পাচ্ছে না সেটা নিয়ে আমরা কাজ করতেছি। আসলে আমরা আমাদের যে চাহিদা আছে, চাহিদার চেয়েও চেষ্টা করতেছি আর একটু বেশি দেওয়ার জন্য। সাম হোক কোথাও আটকে গেছে সেটা আমরা বুঝতেছি না। ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক না হলে বিক্ষোভ ছড়াতে পারে বলে মনে করেন খুচরা ব্যবসায়ীরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহার আরও বাড়াতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ সাক্ষাৎ করতে এলে একথা জানান প্রধান উপদেষ্টা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব শেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। সময় মতো প্রকল্পটির কাজ শেষ করায় রোসাটমকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। রমজান মাসেই 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। দেখা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। জাতিসংঘ মহাসচিব নিজেই অধ্যাপক ইউনূসকে দেয়া এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে ওই চিঠিতে। পাশাপাশি অধ্যাপক ইউনূসের নেতৃত্বে দেশে চলমান সংস্কার প্রক্রিয়াকেও সমর্থন জানিয়েছেন মহাসচিব। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের উপর প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন অ্যান্টোনিও গুতেরেস। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। শুনানি 22 এপ্রিল। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন মঞ্জুর করে এই আদেশ দেয়। 71 মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আপিল শুনানি করার ঘটনা এটি প্রথম। বিস্তারিত শাকির রাজু রিপোর্টে। 2014 সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরের বছর 113 যুক্তিতে খালাস চেয়ে আবেদন করেন তিনি। 2019 সালে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। রিভিউ শুনানিতে প্রশ্ন উঠে আন্তর্জাতিক আইন মেনে বিচার হয়েছিল কিনা। আপিল বেঞ্চও জানতে চায় যুক্তিসহ এই প্রশ্নের উত্তর। বুধবার আসামি পক্ষে সেই যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। নতুন করে আপিলের অনুমতি পান এটিএম আজহার। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ফার্স্ট, এটা প্রথম কেস, সেজন্য ডিসকাশন হয়েছে কিভাবে হবে, প্রক্রিয়াটা কিভাবে হবে, এটাই ফার্স্ট কেস। শুনানিতে এটিএম আজহারের আইনজীবীরা জানান, রিভিউ আবেদনটি সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী করা হয়নি। আব্দুল কাদের মোল্লার রিভিউ আবেদন অনুসারে করা হয়েছে। আমরা পুরো প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করেছি। ক্রিমিনাল পিলে যখন শুনানি হবে, যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা। আমাদের আইনে রিভিউ করার সিস্টেম নাই, এটা মোল্লাস জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন এই অপশনসটা দিয়েছে। উইদিন 15 ডেজ এটা যে কোনো পিটিশনার রিভিউ করতে পারে। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, মামলায় নানা অসঙ্গতি সহ 4টি কারণে এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। অ্যাপিলেট ডিভিশন 2019 সালে যে রায় দিয়েছিলেন সেখানে ওনারা ইন্টারন্যাশনাল ল মানেন নাই। ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইডি ছিল একটা মানুষকে আইডেন্টিফাই করা 5 কিলোমিটার দূর থেকে। এটা ছিল 3 নম্বর পয়েন্ট। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি এটিএম আজহারের মামলায় এমন আদেশের সাথে একমত ট্রাইব্যুনালও। ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক,
আমরা বলেছি আমরাও তাই চাই, কারণ আমরা সেটা চেয়েছি, তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবলের সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছে আইনের মধ্যে। সরকার সেটা করেছে। আগামী 2 সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেয় আপিল বিভাগ। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে বাস্তবতা বোঝার পরামর্শ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, রাজনৈতিক বিতর্কের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। 21 টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আরও বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জামায়াতের স্থানীয় নির্বাচনের দাবি নিয়ে বিস্মিত নয় বিএনপি। এ সময় জামায়াতের জাতীয়তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মাহিলা ইসলামী রিপোর্ট। 6 মাস পেরিয়েছে অন্তর্বর্তী সরকারের বয়স, অথচ এখনও উন্নতি হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির, বরং দিন দিন বাড়ছে আতঙ্ক। আরেকদিকে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মাঝে দেখা দিয়েছে বিভক্তি, আর ঐক্যমত্য কমিশনের সভা ছাড়া সংস্কার বাস্তবায়ন নিয়েও নেই তেমন তোড়জোড়। দেশের এমন টালমাটাল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। দীর্ঘদিনের মিত্র জামায়াতের ভূমিকা কাটাছেঁড়া করছে দলটির নীতি নির্ধারকরা। স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর আগ্রহ নিয়েও বিএনপির রয়েছে বিপরীতমুখী অবস্থান। 21 টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু তুলে ধরেন জামায়াতের দীর্ঘদিনের বাস্তবতা বিমুখ রাজনীতির কথা। জামায়াত সবসময় পিপুলস অ্যাসপিরেশনের বিরুদ্ধে থাকে। যখন ব্রিটিশ আমলে যখন পাকিস্তানের জন্য লড়াই করা হচ্ছে, তখন তারা ওই ব্রিটিশকে সাপোর্ট করেছে, পাকিস্তান মুভমেন্টকে সাপোর্ট করে নাই। আবার বাংলাদেশের সময় আমরা যখন সারা জাতি এক হয়ে গেছে, তখন তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং অক্সিলারি ফোর্স হিসাবে কাজ করেছে। সুতরাং জামাতের এই ধরনের স্ট্যান্ড নিয়ে আমি খুব অবাক হইনি। দেশের চলমান সংকট নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, কাজের পরিধি বড় করায় রুটিন কাজেও হোঁচট খাচ্ছে অন্তর্বর্তী সরকার। আর্মি আছে, মাঠে আছে, কিন্তু সেই আর্মিকে তো কাজে লাগাইতে হবে। তো এই যে ব্লক রেড করে করে যে অস্ত্র নিয়ে আসা, এখনো কোনো সুযোগ পেলে আওয়ামী লীগ অস্ত্র বের করছে। সুতরাং এই যে বাস্তব যে জিনিসগুলো আছে, এগুলোকে উপলব্ধি না করে দৃষ্টি এদিক ওদিকে নিয়ে যাওয়া যায়, মূল লক্ষ্যটাই নষ্ট হয়ে যাবে। সংকট উত্তরণে জাতীয় নির্বাচনেই সমাধান দেখেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ। গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্রের আশঙ্কাও তার। সরকার উচিত যে অতি দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, এবং এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যত দিন যাবে তত এই সমস্যা ভারী হবে, এবং যাতে এমন অবস্থা না হয় যে নির্বাচিত সরকারে এসেও এটাকে হ্যান্ডেল করতে যে অনেক নাকানি চুবানি খেতে হয়। গণতন্ত্রের অভিযাত্রায় বিএনপি নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়, তবে তা ক্ষমতা কুক্ষিগত করার কোনো প্রচেষ্টা হলে প্রতিহত করবে জনগণ। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরে 4 স্কুল বাসে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা করেছেন স্কুলের প্রধান শিক্ষক। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রতিনিধি তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। মঙ্গলবার ভোরে ময়মনসিংহের সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরের জন্য 4টি বাস নিয়ে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দেয় শিক্ষার্থীরা। ভোর 4টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘি ইউনিয়নের মালিরচালা এলাকায় গাছের গুঁড়ি ফেলে বাসগুলো থামায় ডাকাতরা। 10 থেকে 12 জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট শুরু করে। বরাত নিয়ে আসে আমাকে বলে যে তোর কাছে কি আছে তুই বল, তাহলে তোকে মেরে ফেলবো। এখানে রামদা ধরছে, রামদা একেবারে বাজাই দিচ্ছে, আমি তো ভয়ে একেবারে শেষ। এরকম ঘটনা যদি আরো হয় তাহলে এরকম শিক্ষার্থীদের আতঙ্ক সৃষ্টি হবে, শিক্ষার্থীরা স্কুলে আসবে না। আমাদের 8টা-9টা মতো মোবাইল নিয়ে গেছে আর লক্ষাধিকের উপরে টাকা নিয়ে গেছে। পরে ঘটনার দিন রাত 11টায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে অজ্ঞাত 10 থেকে 12 জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা করেন। মামলা করলাম, আশা করি প্রশাসন
এই আসামিগুলো ধরতে পারবে এবং এটা সুরাহা হবে। পুলিশ জানায় 180 যাত্রী নিয়ে 4টি বাস ডাকাতের কবলে পড়ে। শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে। এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল, নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির ঘটনার মূল হোতা মোহাম্মদ আলমগীর 6 ও তার ভাই রাজীব হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া গ্রেপ্তার শহীদুল ইসলামের 5 দিনের রিমান্ড চলছে। এর আগে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার সবুজ ও শরীফুজ্জামানের জবানবন্দি নেওয়া হয়। 17 ফেব্রুয়ারি মধ্যরাতে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালসের বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। অনিরাপদ হয়ে উঠছে হবিগঞ্জের চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত পুরাতন ঢাকা সিলেট মহাসড়ক। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। মৃত্যু ঝুঁকি নিয়ে সড়কটি ব্যবহার করতে চান না চালক যাত্রীরা। হবিগঞ্জ প্রতিনিধি এখলাসুর রহমান খোকনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এটি হবিগঞ্জের চুনারুঘাট তেলিয়াপাড়া সড়ক। 20 বছর আগেও সড়কে ছিল ছোট বড় যানবাহনের চলাচল। ঢাকা সিলেট নতুন মহাসড়কটি চালুর পর থেকেই কমে যান চলাচল। তেলিয়াপাড়া ঢুকতে যে রাস্তা আছে ওই রাস্তা পর্যন্ত সেখানে এই ডাকাতি হয়, ছিনতাই হয়, লুটপাট হয়। এই কারণে মানুষ এই রাস্তা আর নিরাপদ মনে করে না। আমরা চাই যে এই রাস্তাতে নিরাপদ যেমন পাওয়া যায়। তারপরও যতটুকু চলাচল করত, হামলা চালাচ্ছে চোর, ডাকাত, ছিনতাইকারীরা। সন্ধ্যা নামতেই ভুতুড়ে এলাকায় পরিণত হয় পুরো রাস্তা। আতঙ্কে চলাচল করে না কোনো গাড়ি। সন্ধ্যার পরে চাঁদপুর বাগানের দিকে কেউ গাড়ি নিয়ে আসতে চায় না। ডাকাতি তো বাইরে গেছে, যার কারণে আর কি বই লাগে আমাদের। গাড়ি নিয়ে যায়, তারপরে মানুষ মেরে নিয়ে যায়, গাড়ি, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে যায়। এখন একটা আতঙ্ক থাকে যে আমি যে বাইরে হলাম বাসায় ঠিক মতো ফিরবো কিনা। পুলিশ বলছে যাত্রী চালকদের নিরাপত্তায় প্রয়োজনে জোরদার করা হবে টহল। জায়গার টহল টিম জোরদার করছি। আমরা নিয়মিতভাবে টহল টিমকে তদারকি করে থাকি। দুষ্কৃতীরা যাতে আমাদের আইনের আওতায় আনতে পারে। চা বাগান বেষ্টিত এই সড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে মোবাইল ফোনেরও নেটওয়ার্ক পাওয়া যায় না। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিরতি দিচ্ছি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ঠিকাদারি, জমি দখল সিন্ডিকেটের গডফাদার মির্জা আজম, দেশে বিদেশে অঢেল সম্পদ। আবার আমন্ত্রণ 21 সন্ধ্যার সংবাদে। আগুনে পুড়ে গেছে রাজধানী পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারের 4 থেকে 10 তলা। ফায়ার সার্ভিসের 9 ইউনিটের 2 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা ভবনে থাকা বার থেকে আগুন লেগেছে বলে অভিযোগ করলেও ফায়ার সার্ভিসের ধারণা সেখানে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত। এর আগেও একাধিকবার আগুন লেগেছিল এই প্রীতম জামান টাওয়ারে। মাহতাব মিনহাজের রিপোর্ট। ভোর 5:30 আগুন জ্বলতে দেখা যায় রাজধানীর পুরানা পল্টনের প্রীতম জামান টাওয়ারে। মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে ভবনের 4র্থ তলা থেকে 10 তলা পর্যন্ত। ফায়ার সার্ভিস জানায় ভবনের সেন্ট্রাল এসির মাধ্যমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝুঁকি এড়াতে ছিল আরও অতিরিক্ত 5টি ইউনিট। 16 তলা ভবনটির পুরোটা জুড়েই রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অফিস, আর 6 তলায় রয়েছে একটি বারও। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের ঘটনা ঘটেছে সেখান থেকেই। এটা মদের ভাত, কি নাম এটা নামটা জানি না আমরা। আগুন ওইখান থেকে লাগে। অবশ্যই এখান থেকে, কারণ এখানে তারা সারা রাত এখানে তার চুলা জ্বলে, তাদের খাওয়া দাওয়ার, আপনারা জানেন যে বারের মধ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। তবে ফায়ার সার্ভিস বলছে সেখানে বার আছে কিনা তাদের জানা নেই। তাদের ধারণা আগুনের সূত্রপাত হয়েছে সেখানে থাকা একটি রেস্টুরেন্ট থেকে। মদের বার ছিল এরকম না রেস্টুরেন্ট, আমরা তো অগ্নি নির্বাপন করেছি। এখন দেখলে বোঝা যাবে যে আমরা যখন অনুসন্ধান করব পরবর্তীতে তখন আমরা বুঝতে পারবো যে আসলে কি ছিল। ভবনটির ভেন্টিলেশন সিস্টেম ঠিক না থাকায় ভেতরে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। এতে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। বিল্ডিংটা সেন্ট্রাল এসি, সেটা পুরাটা কনফাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুবই সমস্যা ছিল। আগুন কম ছিল কিন্তু ধোঁয়া ছিল প্রচুর পরিমাণে। এর আগেও অনেকবার আগুনের ঘটনা ঘটে এই ভবনে। বারবার কেন আগুন লাগে এই বিষয়ে তদন্তের কথাও জানায় ফায়ার সার্ভিস। এই ভবনে কেন সেটা আমরা এখন খতিয়ে দেখব যে আমরা যে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী তারা কোনো কাজ করেছে কিনা। আগুনের সূত্রপাত আসলেই বার থেকেই হয়েছে কিনা আর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলে জানানো হয়। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। যারা অপকর্ম করছে তাদেরকে
তা থেকে দূরে রাখতে বোঝানোর পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সাভারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতেছে। এইসব কিছু করতেছে এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসবে। পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। দেশে অর্থনীতি অন্যতম প্রধান চালিকা শক্তি হলেও কোনো আমলেই পুঁজিবাজারকে গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জেএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে তিনি বলেন, গত 15 বছর পুঁজিবাজারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুঁজিবাজারকে ধারণ করবে বিএনপি। লুটপাটের সাথে জড়িতদের বিচারেও গুরুত্ব দেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী। এটা যে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি, এটাতে যে কোনো অর্থনীতিতে এই ইন্ডিকেটর, যে অর্থনৈতিক ইন্ডিকেটরের সাথে সম্পৃক্ত, এটার কার্যক্রম, এটার অর্থনীতিতে এটার যে রোল আছে, সেটা আমরা অনেক সময় সেইভাবে স্টক মার্কেটটাকে দেখতে পারি না। যে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ কখনো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় তিনি আরও বলেন, জামায়াত মানবতাকে ভেঙে টুকরো করতে চায় না, বরং মিলেমিশে থাকতে চায়। সংখ্যালঘুদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই এদেশের নাগরিক। এই দেশে যেই জন্ম নিছে সেই দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে কোনো ভাগ বাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করার পক্ষে নয়। এই বদ হাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারা এই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখামুখি লাগিয়ে রেখেছিল। যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতেও পারে। দলীয় প্রভাব আর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তুলেন অঢেল সম্পদের পাহাড়। সরকারি দপ্তরের ঠিকাদারি, জমি দখল, দলীয় মনোনয়ন, পদ পদবি সবই নিয়ন্ত্রণ করতেন তিনি। স্ত্রী সন্তানসহ পরিবারের প্রত্যেক সদস্যের নামে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। বলছি জামালপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী গডফাদার খ্যাত মির্জা আজমের কথা। প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। 80-র দশকে খাদ্য বিভাগের পরিবহন ঠিকাদার হিসেবে খ্যাত জামালপুর 3 আসন থেকে 1991 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর আর পেছনে তাকাননি তিনি। টানা 7 বারের এই এমপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশব্যাপী রয়েছে তার ব্যবসা বাণিজ্য। পাশাপাশি উন্নয়নের নামে প্রকল্প থেকে লুটপাট করেন কোটি কোটি টাকা। 20 কোটি টাকা ব্যয়ে শহরের দেউরপাড়ের চন্দ্রায় দখল করা জমিতে স্ত্রীর নামে করেছেন আলেয়া গার্ডেন। 2016-তে ওরা ভার্সিটির নামে জমিটা দখল করে। অনেক ঘোরাঘুরির পরও আমার মূল্য দেয় নাই, আমার আসতেও দেয় নাই। আমরাও যাই 200-250 লোকে যায় প্রতিবাদ করছি, আমগো রাস্তা মাস্তা দিব না, মানে আমগোর কথা শুনেই নেই। সে কি একটা পানি যাবো, একটা পানি খাবো, হি আমার জায়গাটা দেয় নাই। আর এই জায়গারে আঙ্গুরে কত জোর জবস্তি করে দখল করে যে নিছে। আজমে এলাকা আরো 3-4 একর জমিন বা আনপাড়াগর জমিন বেদখল দিয়ে খাইলো। উনি জামালপুরে উন্নয়নের নামে দুর্নীতির এক মহোৎসব চালিয়েছেন। পৌরসভার ডাম্পিং স্টেশনের জমিতে রাস্তা বন্ধ করে গড়ে তোলেন রিক্রিয়েশন ক্লাব। শেখ ফজিলতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয় নামে ব্রহ্মপুত্র নদের 30 একর জায়গাসহ দখল করেন স্থানীয়দের জমিও। এছাড়া হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে মির্জা আজমের বিরুদ্ধে। যে কাজ 50 টাকা দিয়ে করা সম্ভব সেই কাজে 500 টাকা বরাদ্দ হয়েছে, 450 টাকায় লুটপাট করা হয়েছে।
যে কারণে মানে গত 17 বছরে উন্নয়ন যা হয়েছে তার চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের মধ্যে তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে পলাতক রয়েছেন মির্জা আজম ও তার পরিবারের সদস্যরা। তার বাড়ি, রিসোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনায় হামলা চালায় ছাত্র জনতা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন ছাত্র সংগঠনে আত্মপ্রকাশের দিনেই পদবঞ্চিতদের বিক্ষোভ, হাতাহাতি। গ্যাসের দাম বাড়ানোর গণশুনানিতে তুমুল হট্টগোল, ব্যবসায়ীদের ক্ষোভ। গাজীপুরে আদালতে নজিরবিহীন ঘটনা, পুলিশ ও আইনজীবীকে মেরে 2 আসামি ছিনতাই। সয়াবিন তেলের সংকট কৃত্রিম, বলছেন দোকানিরা। সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস মিল মালিকদের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারকে আপিল করার অনুমতি, শুনানি 22 এপ্রিল। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।